আসসালামু আলাইকুম। আইটি স্কিল বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব হোসাইন আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে নিজে থেকেই জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন এবং কি ডকুমেন্টস আপনার আবেদন করতে প্রয়োজন হবে এবং কিভাবে আপনি প্রসেসিং করবেন এবং কিভাবেই এটি হাতে পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনার সর্বপ্রথম কি প্রয়োজন হতে পারে। সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে হয়তো আপনি যে ব্যক্তির জন্য আবেদন করবেন তার হয়তো পুরাতন একটি টিকার কার্ড থাকতে হবে, অথবা আমি দেখাচ্ছি এরকম একটি টিকার কার্ড হয়তো থাকতে হবে, অথবা আপনার পুরাতন জন্ম সনদ থাকতে হবে। যদি আপনার একটি পুরাতন জন্ম সনদ থেকে থাকে তাহলে আপনি তার মাধ্যমে আবেদন করতে পারেন। এরকম যদি আপনার এরকম কোনো ফরম্যাট থেকে থাকে পুরাতন কোনো জন্ম সনদ যেটি অনলাইনে নেই, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনি অবশ্যই এটি যাচাই করে নেবেন আপনার পুরাতন জন্ম সনদের ফরম্যাটটি অনলাইনে রয়েছে কিনা। এ বিষয়ে আমি গত পর্বে ভিডিও দিয়েছি কিভাবে আপনি নিজ থেকেই নিজ মোবাইলের মাধ্যমে আপনার পুরাতন জন্ম সনদ অনলাইনে আছে কিনা এটি যাচাই করবেন। আপনি না জেনে থাকলে দয়া করে আমার ভিডিওটি দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এরপর আপনি স্কুল সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করতে পারেন। আপনার যদি একটি স্কুল সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন, অথবা আপনি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আবেদন করতে পারেন। আপনার যদি একটি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে তার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। প্রথমত আপনাদের 1 নম্বরে এই ডকুমেন্টসের যে কোনো একটি অবশ্যই থাকতে হবে। যদি কিছুই না থাকে, আপনার যদি কিছুই না থাকে তবে আপনার জেলার সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে একটি মেডিকেল রিপোর্ট আনতে হবে। অর্থাৎ আপনার যদি কোনো ডকুমেন্টসই না থাকে অবশ্যই আপনাকে আপনার নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে একটি মেডিকেল রিপোর্ট আনতে হবে এবং সেটির মাধ্যমেই আপনি আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে শুধুমাত্র সার্টিফিকেট ছাড়া প্রত্যয়নপত্র। অর্থাৎ আপনি যদি স্কুল সার্টিফিকেট ব্যতীত আবেদন করে থাকেন, অর্থাৎ টিকার কার্ড, পুরাতন জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়ের পত্রের মাধ্যমে আপনি আবেদন করতে চান, তাহলে আপনাকে একটি প্রত্যয়নপত্র মেডিকেল অফিসার কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। অর্থাৎ আপনাকে এই প্রত্যয়নপত্রটি মেডিকেল অফিসার কর্তৃক সত্যায়িত করে তারপর আবেদন করতে হবে। তাই শুধুমাত্র স্কুল সার্টিফিকেট ব্যতীত আপনি টিকার কার্ড, পুরাতন জন্ম সনদ অথবা আপনার যে জাতীয় পরিচয়পত্র থেকে থাকে সেটির মাধ্যমে আবেদন করতে চান, আপনাকে এই প্রত্যয়নপত্রটি হাতে পূরণ করে আপনাকে আবেদন করতে হবে। হাতে পূরণ করার পর আপনার মেডিকেল যে অফিসার রয়েছেন, প্রথম শ্রেণীর বিশেষ ক্যাডার যারা গেজেটেড কর্মকর্তা, তাদের মাধ্যমে সত্যায়ন করে এরপর আপনাকে এই ফাইলটি আপলোড করে তারপরে আবেদন করতে হবে। এইগুলো হচ্ছে প্রথম ধাপ। এরপর হচ্ছে সার্টিফিকেট হলে সত্যায়ন করার প্রয়োজন নেই। যদি আপনি স্কুল সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করেন তবে আপনার সার্টিফিকেটে সত্যায়ন করার প্রয়োজন নেই। আপনি সরাসরি স্কুল সার্টিফিকেটটি স্ক্যান করে আবেদন করতে পারবেন। তো এই যে প্রত্যয়নপত্রটি রয়েছে এই প্রত্যয়নপত্রটি আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা আপনাদের এই যে ঠিকানা রয়েছে, এই ঠিকানাটি চেঞ্জ করে নেবেন। আপনাদের জন্য এই ঠিকানাটি আমি মুছে এরপর ফরম্যাটটি আপলোড করে দিব। আপনারা এখানে আপনাদের ঠিকানাটি লিখে নেবেন। এরপর আসে হচ্ছে 2 নম্বর ধাপে। দুঃখিত, এখানে 2 নম্বর হবে পিতামাতার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন। আপনার পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। এটি না থাকলেও চলবে। তবে যদি ব্যক্তির বয়স, অর্থাৎ আপনি যার জন্য জন্ম নিবন্ধন করছেন তার বয়স যদি 1/1/2013 সালের পরে হয় তবে পিতামাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। অর্থাৎ আপনি যদি যার জন্য আবেদন করছেন তার বয়স যদি 1/1/2013 সালের পরে হয়ে থাকে তবে আপনাকে অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। আর যদি 1/1/2013 সালের পূর্বে হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধন প্রয়োজন নেই, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র থাকলে চলবে, পিতামাতার জাতীয় পরিচয়পত্র। আর যদি পিতামাতার জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এগুলো হচ্ছে 2 নম্বর ধাপ। এরপর আসি 3 নম্বরে।
কর পরিশোধের রসিদ অথবা আবাসস্থলের প্রমাণপত্র। অর্থাৎ আপনি যেখানে বসবাস করছেন আপনার সেখানকার বাড়ির কর পরিশোধের রসিদ হতে পারে, সেটা বিদ্যুৎ বিলের কাগজ হতে পারে, কিংবা আপনার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেটিও কিন্তু আবাসস্থলের একটি প্রমাণপত্র। অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রের যেই পিছনের পার্ট যেটি রয়েছে, পিছনের অংশ, ওটিতে কিন্তু আপনার স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা থাকে, ওটি একটি আবাসস্থলের প্রমাণপত্র। অর্থাৎ আপনার একটি কর পরিশোধের রসিদ অথবা আবাসস্থলের প্রমাণপত্র ফাইলটি আপলোড করতে হবে, এটি প্রয়োজন আছে। এর জন্য আমি নমুনা একটি ফাইল রেখেছি আপনাদের জন্য। এই যে এটি হচ্ছে একটি কর পরিশোধ রসিদ, অর্থাৎ ট্যাক্স পেপার। তো এই এই কর পরিশোধের রসিদটি আপনাদের প্রয়োজন হবে। আর যদি এটি আপনাদের কাছে না থাকে, আপনারা বিদ্যুৎ বিলের কাগজ অথবা জাতীয় পরিচয়পত্রের পেছনের পার্ট স্ক্যান করে আপলোড করতে পারেন। তো এটি ইউনিয়ন পরিষদ, যার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা তারা রিকোয়ার করে থাকে, তারা কি আপলোড করতে বলে। তো আপনি যে কোনো একটি দিতে পারেন, আপনি জাতীয় পরিচয়পত্র দিলেও চলবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি আবেদন করবেন এবং কিভাবে আপনি ফাইলগুলো সেট আপ করবেন, মানে আপনি আপলোড করবেন, কিভাবে সাইজ করবেন, সম্পূর্ণ আমি বিস্তারিত দেখাবো। তো সর্বপ্রথম আমরা চলে যাব যেখানে একটি ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি সর্বপ্রথম আপনার ব্রাউজারে লিখবেন bdrs.gov.bd/br/application। এটা লেখার পর আপনি যখন এন্টার প্রেস করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও সরাসরি এই লিঙ্কটিতে প্রবেশ করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের এখানে শো করবে জন্মস্থান অথবা স্থায়ী ঠিকানা। আপনি যদি জন্মস্থান থেকে জন্ম নিবন্ধন করতে চান এটা সিলেক্ট করবেন, আর যদি স্থায়ী ঠিকানা হয়ে থাকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আপনাদের এটি চেকমার্ক করার প্রয়োজন নেই, এটি যারা বাইরে প্রবাসে রয়েছেন তাদের জন্য। তো আমরা জন্মস্থান সিলেক্ট করে পরবর্তী অপশনে চলে গেলাম। এখানে সর্বপ্রথম নামের প্রথম অংশ বাংলায়, আমাদের ব্যক্তির নাম অর্থাৎ যার জন্য আমরা জন্ম নিবন্ধনের আবেদন করছি তার নামের প্রথম অংশটি আমরা এখানে বাংলায় লিখে দিব। ধরে নিন আমাদের ব্যক্তির নাম যদি মোহাম্মদ আব্দুর রহমান হয়ে থাকে তাহলে আমরা প্রথম অংশে লিখব মোহাম্মদ আব্দুর এবং নামের শেষ অংশ বাংলায় এই অপশনে লিখব রহমান। অর্থাৎ আপনার নামের প্রথম অংশ আপনি প্রথম ঘরে লিখবেন এবং দ্বিতীয় অংশ হচ্ছে দ্বিতীয় ঘরে লিখবেন। যদি আপনার নাম এক শব্দ বিশিষ্ট হয়ে থাকে, অর্থাৎ রনি কিংবা সজীব কিংবা যে কোনো কিছু হয়ে থাকতে পারে, শুধুমাত্র এক শব্দ বিশিষ্ট হয়, তাহলে আপনি এই পাবলিক সার্ভারের মাধ্যমে আবেদন করতে পারবেন না। আপনাকে অবশ্যই ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে যে তাদের মাধ্যমে আবেদন করতে হবে লগ ইন করে। এরপর হচ্ছে নামের প্রথম অংশ ইংরেজিতে। তো আমরা নামের প্রথম অংশ ঠিক যেভাবে লিখেছিলাম এখানেও একইভাবে লিখে দিব। এরপর নামের শেষ অংশ ইংরেজিতে, এখানেও একইভাবে রহমান লিখে দিব। এরপর আসুন হচ্ছে জন্ম তারিখ। তো জন্ম তারিখ আমি এখানে 1/1/2012 লিখলাম। হ্যাঁ, আমার কাছে যদি আপনাদের মাঝে এরকম কোনো পপ আপ শো করে, আপনি এখানে আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে এই সবুজ বাটনে ক্লিক করে দিবেন। 1/1/2012 লিখে দিলাম। অর্থাৎ আমাদের ব্যক্তির জন্ম তারিখ হচ্ছে 1/1/2012 ধরে নেওয়া যাক। এরপর পিতা ও মাতার কততম সন্তান, আপনি যার জন্য আবেদন করছেন সে পিতা মাতার কততম সন্তান সেটি এখানে উল্লেখ করবে। তো এখানে আমি 1 দিয়ে দিলাম প্রথম সন্তান। লিঙ্গ আপনি পুরুষ মহিলা বা তৃতীয় লিঙ্গে যাই হোক না কেন সেটি সিলেক্ট করবেন, আমি পুরুষ সিলেক্ট করলাম। এরপর জন্মস্থানের ঠিকানা, আপনি জন্মস্থানের ঠিকানা দেশ, সর্বপ্রথম দেশ অবশ্যই বাংলাদেশ এবং বিভাগ সিলেক্ট করবেন, আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন, আমি আমার বিভাগ সিলেক্ট করলাম। এরপর হচ্ছে জেলা, আপনি জেলা সিলেক্ট করবেন, আপনি যে জেলার করতে চাচ্ছেন। এরপর হচ্ছে সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট অথবা উপজেলা যে কোনো একটি সিলেক্ট করবেন। আপনি এখান থেকে আপনার উপজেলাটি সিলেক্ট করবেন, আমি নিজ উপজেলা সিলেক্ট করছি। এরপর পৌরসভা অথবা ইউনিয়ন, আপনি আপনার পৌরসভা অথবা ইউনিয়নটি সিলেক্ট করবেন, আমি আমারটা সিলেক্ট করে নিলাম। এরপর ওয়ার্ড, আপনি যে ওয়ার্ডে বসবাস করছেন সেই ওয়ার্ড নংটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার ওয়ার্ডটি সিলেক্ট করে নিলাম। এরপর আপনি আপনার ডাকঘর লিখবেন বাংলায়। হ্যাঁ,
আপনি আপনার ডাকঘরটি সঠিকভাবে বাংলায় লিখবেন। আমি আমার ডাকঘরটি এখানে লিখলাম, লেখার পরে আপনি একটি কমা ব্যবহার করবেন এবং দ্বিতীয় অপশনে ডাকঘর ইংরেজিতে আপনি ঠিক একইভাবে ডাকঘরটি লিখে ইংরেজিতে কমা ব্যবহার করবেন। এরপর হচ্ছে গ্রাম, পাড়া, মহল্লা। আপনি অবশ্যই আপনার গ্রামের নামটি এখানে লিখে দিবেন। আমি আমার গ্রামের নামটি লিখে দিলাম, অথবা পাড়া কিংবা মহল্লা হতে পারে। ঠিক একইভাবে এই পাশেও গ্রাম, পাড়া, মহল্লা ইংরেজিতে লিখবেন। লেখার পরে অবশ্যই এখানে একটি কমা ব্যবহার করবেন। কমা ব্যবহার করলে আপনার জন্ম নিবন্ধনের ফরম্যাটটি সুন্দর আসবে, যার কারণে কমা ব্যবহার করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে বাসা ও সড়ক নাম অথবা নম্বর বাংলায়। আপনার যদি বাসার যদি কোনো নির্দিষ্ট নাম থেকে থাকে, যে কোনো হতে পারে সেটি মমতাজ ভিলা কিংবা যে কোনো এরকম চাই থাকুক না কেন, আপনি সেটি ব্যবহার করলেও করতে পারেন, অথবা হোল্ডিং নাম্বার ব্যবহার করলেও করতে পারেন। এখানে বাংলা লিখবেন আর এখানে লিখবেন ইংলিশে। তো এটি বাধ্যতামূলক নয়, যার কারণে আমি ব্যবহার করছি না। এর পরবর্তীতে আমরা চলে আসি পরবর্তী অপশনে। পরবর্তী অপশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম হচ্ছে পিতার তথ্য, হ্যাঁ, এবং এরপর হচ্ছে মাতার তথ্য। তো পিতার তথ্য এখানে পিতার জন্ম নিবন্ধন নম্বর চাচ্ছে, এরপর হচ্ছে পিতার জন্ম তারিখ, এরপর পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজি, পিতার জাতীয় পরিচয়পত্র এবং পিতার জাতীয়তা। তো এখানে খেয়াল করেন সর্বপ্রথম পিতার জন্ম নিবন্ধন নম্বর চাচ্ছে এবং আমরা এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিব। আমাদের ব্যক্তির বয়স 1/1/2012 সালে জন্ম হয়েছে। যদি আমি এখানে এখন 13 দিয়ে দিই এবং চেঞ্জ করে আমরা পরবর্তী অপশনে যাই, তাহলে দেখুন এখানে কিন্তু পিতার নাম বাংলায় এবং পিতার নাম ইংরেজিতে এবং পিতার জাতীয় পরিচয়পত্র লেখার অপশনগুলো ব্লক করা রয়েছে অথবা বন্ধ হয়ে গিয়েছে, এখানে লেখার অপশন নেই। অর্থাৎ আপনার ব্যক্তির জন্ম তারিখ 1/1/2013 সালের পূর্বে হলেই শুধুমাত্র আপনি পিতামাতার জন্ম নিবন্ধন ছাড়া আবেদন করতে পারবেন। আর যদি 1/1/2013 সালের পরে হয়ে থাকে তাহলে আপনি পিতামাতার জন্ম নিবন্ধন ছাড়া আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনাকে এই একই পদ্ধতি অনুসরণ করে সর্বপ্রথম পিতামাতার জন্ম নিবন্ধন করে তারপর সন্তানের জন্য জন্ম নিবন্ধন করতে হবে। তো আমরা এখানে যেহেতু টেস্ট পারপাসে করছি 1/1/2013 সালের আগে আমরা দিয়ে দিব। আমরা এখানে 2012 দিয়েছি এবং 12 দেওয়ার পরে যদি আমরা পরবর্তী অপশনে যাই, যদি আপনাদের মাঝে এরকম কোনো পপআপ শো করে ইন্টারনাল সার্ভার এরর, তো আপনারা এখানে কিছুই করবেন না, এটি কোনো সমস্যা না। এরপর আমরা পরবর্তী অপশনে চলে যাব। দেখুন এখন কিন্তু আমাদের পিতার নাম বাংলা এবং ইংরেজিতে লেখার অপশনটি খুলে গিয়েছে। তো আমরা এখানে পিতার নাম বাংলায় লিখব। যখন আপনাদের জন্মসাল 1/1/2013 হবে কিংবা 12 পরে হয়ে যাবে, 1/1/2013 পরে হবে, তখন আপনারা এখানে পিতার এবং মাতার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখটি লিখলেই, এই প্রথমে দিন, মাস এবং তারিখের ফরম্যাটে লিখলেই অটোমেটিক এখানে পিতামাতার নাম অটোমেটিক শো করবে। হ্যাঁ, ফর্ম পূরণ হয়ে যাবে। এরপর পিতার জাতীয়তা সিলেক্ট করে আপনারা পরবর্তী অপশনে যেতে পারবেন। তো আমি যেহেতু এখানে টেস্ট পারপাসে করছি, তাই 2012 সাল দিয়ে পরবর্তী অপশনে গিয়ে এখানে পিতামাতার নাম ম্যানুয়ালি টাইপ করব। তো আমি ধরে নেওয়া যাক আমাদের এই ব্যক্তির পিতার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল গফফার। হ্যাঁ, আমি এখানে পিতার নাম এভাবে লিখে দিলাম এবং একইভাবে ইংরেজিতেও লিখে দেব। যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে এখানে নাম্বার দিবেন, না থাকলে প্রয়োজন নেই, এবং পিতার জাতীয়তা অবশ্যই বাংলাদেশি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে মাতার তথ্যে মাতার নাম বাংলা আমরা এখানে লিখে দেব, বাংলায় লিখলাম। এরপর মাতার নাম ইংরেজিতে আপনি এখানে লিখে দিবেন। এরপর যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে নাম্বারটি দিবেন, নয়তো প্রযোজ্য নয়। এরপর হচ্ছে মাতার জাতীয়তা অবশ্যই বাংলাদেশি সিলেক্ট করবেন। এরপর পরবর্তী অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই লেখা একটি অপশন আসবে। এখানে একটি চেকমার্ক থাকবে, টিক চিহ্ন। তো এটি হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা। যদি আপনার স্থায়ী ঠিকানা এবং জন্মস্থানের ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি এখানে টিক চিহ্ন দেবেন। আর যদি স্থায়ী ঠিকানা এবং জন্মস্থানের ঠিকানা আলাদা হয় তাহলে আপনাকে এখানে স্থায়ী ঠিকানার ফর্মটি পূরণ করতে হবে আলাদাভাবে। হ্যাঁ, তা আমাদের যেহেতু এই জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, তাই আমরা এই টিক চিহ্নটি ক্লিক করে দেব। ক্লিক করার পর
আমাদের এই ফর্মটি এখানে অটোমেটিক ফিল আপ হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা পূর্বে যেই ঠিকানাটি পূরণ করেছিলাম সেটি কিন্তু এখানে পূরণ হয়ে গিয়েছে। এর পরবর্তী অপশনে যদি আমরা আসি, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই। অর্থাৎ আপনার এই যে স্থায়ী ঠিকানাটি আপনি পূরণ করেছেন অথবা আপনি যে চেকমার্ক দিয়ে অটোমেটিক ফিল আপ করেছেন, এই ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলেই আপনি এখানে ক্লিক করবেন। আর যদি আপনার বর্তমান ঠিকানা আলাদা হয় তাহলে আপনাকে এখানে বর্তমান ঠিকানাটি আলাদাভাবে ফিল আপ করতে হবে। তো আমাদের যেহেতু একই, আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেব, এটা এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপর আপনার এই ফর্মে আর কাজ নেই। এরপর পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক, অর্থাৎ যিনি এই আবেদনটি করছেন এবং যার জন্য করছেন তার সাথে আবেদনকারীর সম্পর্ক কি, পিতা মাতা, পিতামহ, পিতামহী বা যে কেউ হতে পারে। অর্থাৎ এখানে নিজ নামে অপশনও আসবে। অর্থাৎ আমরা 2012 সাল দিয়ে আবেদন করেছি, অর্থাৎ যার জন্য আবেদন করা হচ্ছে সে কিন্তু 18 বছরের নিম্নে, অর্থাৎ 18 বছরের ছোট, যার কারণে এখানে নিজ অপশনটি নেই। তাই পিতা অপশনটি আমরা সিলেক্ট করে দিতে পারি, মাতা অপশনটিও সিলেক্ট করে দিতে পারি। আর যদি 18 বছরের ঊর্ধ্বে হয় তাহলে নিজ অপশনটি সিলেক্ট করা শ্রেয়। যাই হোক, আমরা এখানে পিতা অপশনটি সিলেক্ট করে দিলাম। এরপর এখানে একটি চেক বক্স রয়েছে, আপনি এটি টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনাকে কি কি ফাইল আপলোড করতে হবে, এবং আপনি কিভাবে আপলোড করবেন সেই বিষয়টি এখানে দেখুন লেখা আছে। শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি, জেপিইজি, পিএনজি আপলোড করা যাবে। প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ 2 মেগাবাইট হতে হবে। আমি আপনাদের অবশ্যই একটি কথা জানিয়ে দিতে চাই যে এখানে যেহেতু প্রতিটি ফাইলের জন্য 2 মেগাবাইট করে লেখা রয়েছে, 2 মেগাবাইট লেখা থাকলেও আপনার ফাইল সাইজ, প্রতিটি ফাইল সাইজ 50 কেবি এর বেশি থাকলে আপনি আপলোড করতে পারবেন না। আপনার এখানে পেন্ডিং হয়ে থাকবে, আপনার ফাইলটি আপলোড হবে না। এটি একটি এই সার্ভার বাগ সিস্টেম। যদিও এখানে 2 মেগাবাইট লেখা থাকে, তবে 50 কেবিপিএস এর বেশি যদি ফাইল সাইজটি হয়ে থাকে আপনি আপলোড করতে পারবেন না। তো যাই হোক, এখানে সংযোগ করুন অপশন রয়েছে। তো আমরা এখানে সর্বপ্রথম কি সংযোগ করব? সর্বপ্রথম আপনি এখানে সংযোগ করবেন হচ্ছে আপনি যে ডকুমেন্টের উপরে ভিত্তি করে আবেদন করছেন সেই ডকুমেন্টটি সংযোগ করবেন সর্বপ্রথম। তা আপনি যদি টিকা কার্ডের উপরে ভিত্তি করে আবেদন করেন তাহলে টিকা কার্ডটি দেখিয়ে আপনি এই মেডিকেল ফর্মটি পূরণ করেছেন, অর্থাৎ এই প্রত্যয়নপত্রটি পূরণ করে সত্যায়িত করেছেন, এই ফর্মটি আপনি প্রথমে সংযোজনে আপলোড করবেন। আমি এটি দেখিয়ে দেব। আর যদি আপনি আপনার পুরাতন জন্ম সনদের মাধ্যমে আবেদন করেন তবুও আপনি এই প্রত্যয়নপত্রটি পূরণ করে সত্যায়িত করেছেন, তাহলে আপনি যদি পুরাতন জন্ম সনদ থেকেও আবেদন করে থাকেন তাহলে আপনাকে সংযোজনে গিয়ে প্রথমে আপনার এই প্রত্যয়নপত্রটি আপলোড করতে হবে। এরপর আমরা দেখিয়ে দিচ্ছি এই যে ফর্মটি আপনি পূরণ করে সত্যায়িত করেছেন এবং এটির ছবি তুলে আপনারা কিভাবে 50 কেবির নিচে সাইজ করবেন এবং আপলোড করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। সাধারণত আমরা ফটোশপের মাধ্যমে সাইজ করে থাকি, তো আমি ফটোশপ দিয়ে দেখাবো না, আমি একটি ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো যাতে আপনারা মোবাইল দিয়েও একইভাবে ফাইলটির সাইজ করতে পারেন। তো টেস্ট পারপাসে আমার কাছে একটি এই পূরণ করা ওই প্রত্যয়নপত্রটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই প্রত্যয়নপত্রটি আমি সাইজ করব এবং টেস্ট পারপাসের জন্য এই কর রসিদটিও আমার কাছে রয়েছে। আচ্ছা, সর্বপ্রথম আপনি সংযোজন করার জন্য আপনি আপনার গুগলে চলে আসবেন, অর্থাৎ ক্রোম ব্রাউজারে যে আপনি লিখবেন ইমেজ রিসাইজার লেখার পরে আপনার সামনে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে আপনি সেখানে যাবেন। যাওয়ার পরে আপনি সর্বপ্রথম এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং আপনি এখানে সিলেক্ট ইমেজ নামে যে অপশনটিতে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এই প্রত্যয়নপত্রটি যেটি আপনি পূরণ করে সত্যায়িত করেছেন ওই প্রত্যয়নপত্রটির ছবি তুলে আপনি এখানে আপলোড করবেন, আপলোড করার পর হ্যাঁ, এখানে আপলোড সাকসেসফুলি দেখাচ্ছে। দেখানোর পর আপনি এখানে কেবিপিএস থাকবে, এখানে যা থাকবে সেম সবকিছু ঠিক থাকবে
আপনি এখানে টার্গেট ফাইল সাইজ এখানে আপনি লিখবেন 50 kbps এর নিচে আপনি রাখতে চাচ্ছেন। 50 লিখে আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আমাদের এখানে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে আমাদের এখানে ডাউনলোড ইমেজ নামে একটি অপশন আসবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। দেখুন আমাদের ফাইল সাইজ কিন্তু 46.72 kbps হয়ে গিয়েছে। তো এখানে আপনি এটি ডাউনলোড করে নেবেন। আমাদের ফাইলটি যে ডাউনলোড হয়ে গিয়েছে এটি আমাদের বর্তমানে ডাউনলোড ফোল্ডারে রয়েছে। যদিও আমার ফাইল সাইজটি অনেক ছোট ছিল, 50-এর নিচে ছিল, তারপরেও যদি আপনারা অন্য কোনো বড় ফাইল সাইজ এখানে আপলোড করে 50 kbps এর নিচে রাখতে চান তারপরেও হবে, সমস্যা নেই। তো সর্বপ্রথম গেল আমাদের প্রত্যয়নপত্রটি। তো আমরা আমাদের সংযোজন অপশনে চলে যাব, যার পরে আমরা এটি আপলোড করব। আমরা ডাউনলোড ফোল্ডারে যাব। এই যে আমাদের রিসাইজ করা পেপারটি, রিসাইজ করা প্রত্যয়নপত্রটি, এটি আমরা সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে। তো এখানে ফাইল টাইপ আপনাকে সিলেক্ট করতে বলছে। এখানে আপনাকে কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই। আপনি শুধু ফাইল টাইপটি সিলেক্ট করবেন। আপনি সিলেক্টে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি অপশন আসবে, চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র। দেখুন এটি হচ্ছে চিকিৎসক কর্তৃক অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট, চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত MBBS বা তদুত্তর ডিগ্রিধারী সরকারি কর্তৃক পরিচালিত, যাই হোক যাই লেখা থাকুক না কেন এটি আপনি সিলেক্ট করবেন। সর্বপ্রথম অপশনটি সিলেক্ট করার পর আপনি এখানে স্টার্টে ক্লিক করবেন। দেখুন আমাদের ফাইলটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এরপর আপনি সংযোজনে যাওয়ার পরে দ্বিতীয় যে ফাইলটি আপনি আপলোড করবেন সেটি হচ্ছে আমাদের কর পরিশোধের রসিদ, অর্থাৎ আবাসস্থলের প্রমাণপত্র হিসেবে জাতীয় পরিচয়পত্র হতে পারে, বিদ্যুৎ বিলের কাগজ হতে পারে, কিংবা কর পরিশোধের রসিদ হতে পারে, ট্যাক্সের কাগজ, যে কোনো কিছু হতে পারে, সেটি আপনি আপলোড করবেন। তো এই রসিদটির ছবি আপনি তুলবেন। তোলার পর আপনি আবারও ইমেজ রিসাইজার নামে লিখে সার্চ করবেন। ইমেজ রিসাইজার সার্চ করার পর আপনি এই ওয়েবসাইটটিতে আবারও চলে আসবেন। আবারও চলে আসার পর আপনি সেই ইমেজটিকে সিলেক্ট করবেন। তো সেই ইমেজটিকে এই যে আমাদের কর পরিশোধের রসিদ হচ্ছে এই যে, এটিকে আমি সিলেক্ট করে ওপেন করে আপলোড করে দেব। তো এখানে আমাদের ফাইল সাইজ যদিও 37 KB আছে, ছোট আছে 50-এর নিচে, তারপরেও আমি এটিকে 10 KBর নিচে আনবো। তবে আপনাদের ফাইল সাইজ যদি 1 MB 2 MB হয়ে থাকে, আপনারা যদি ছবি তুলে থাকেন তাহলে আপনারা 50 kbps এর নিচে নামানোর জন্য 50 লিখে তারপরে এক্সপোর্ট করবেন, তাহলে আপনাদের ফাইল সাইজটি 50-এর নিচে নেমে আসবে। তো আমাদের যেহেতু 37 kbps ছিল, তো আমি 10-এর নিচে এনে আপনাদেরকে দেখাচ্ছি যে 10-এর নিচে আসে কিনা। 10-এর নিচে আসবে। তো এক্সপোর্ট যখন আমি করব তখন দেখুন আমাদের ফাইল সাইজটি কিন্তু 37 kbps ছিল, এখন কিন্তু 10-এর নিচে অর্থাৎ 7.95 kbps এ রূপান্তর হয়েছে। তো আপনি এটি ইমেজে ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর আমাদের ফাইল সাইজটি কিন্তু এখন রেডি। তো আপনি আবার চলে যাবেন সেই আবেদনের অপশনে। তো এখানে সংযোজনে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে ফাইলটি ডাউনলোড করেছিলাম, এই যে টেস্ট ট্যাক্স, এই ফাইলটি আপনি এখন এখানে আপলোড করব হচ্ছে 2 নম্বর অপশনে। এখন ফাইল টাইপ সিলেক্ট করব হচ্ছে পিতা মাতা অথবা পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র। তো এই টাইপটি আমরা সিলেক্ট করে এখানে আবারও স্টার্ট বাটনে ক্লিক করে দেব। আমাদের দেখুন ফাইলটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তো এই দুটি ফাইল আপলোড করার পর আমরা চলে যাব হচ্ছে পরবর্তী অপশনে। তো আপনাদের শিখিয়ে দিলাম কিভাবে আপনারা ফাইল সাইজটি ঠিক করবেন, 50 kbps এর নিচে রাখবেন, নয়তো কিন্তু আপলোড করতে পারবেন না। এরপর পরবর্তী অপশনে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জন্ম নিবন্ধন আবেদনের যে প্রিভিউ অংশটি রয়েছে, অর্থাৎ চেক করার জন্য একটি ইন্টারফেস তারা কিন্তু দিয়ে দিয়েছে। তো এটি আপনারা ভালোভাবে চেক করে নেবেন আপনি কিভাবে আবেদন ফর্ম পূরণ করেছেন, কোনো ভুল হলো কিনা। যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি পূর্ববর্তী অপশনে গিয়ে কিন্তু এটি পুনরায় সংশোধন করতে পারবেন। তো এখানে আপনি সম্পূর্ণ পড়ে নেবেন, যেহেতু আমরা টেস্ট পারপাসে করছি, আমরা এটি পূরণ করব না। তো এখানে আপনি
এরপর আমরা সর্বপ্রথম সবার সবচেয়ে নিচে চলে যাব। এরপর আমাদের ফোন নাম্বার দিতে হবে। আপনি আপনার ব্যক্তিগত ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তা আমি টেস্ট পারপাসে আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনি এখানে আপনার নাম্বার দেওয়ার পরে আপনি ওটিপি পাঠানো ক্লিক করার পরে আপনার এখানে একটি ওটিপি চলে আসবে। আপনি সেই ওটিপিটি এখানে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে যে ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল। যখন এরকম দেখাবে তখন আবেদন নম্বর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর দেখুন আবেদনপত্র নম্বর, এই আবেদনপত্র নম্বরটি আপনি সংগ্রহ করবেন অথবা কপি করবেন। কপি করে এরপর চলে আসবেন আপনি যদি এখন এখানে ক্লিক করেন আবেদনপত্র প্রিন্টে, দেখুন কেমন আসবে। আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে, অর্থাৎ লগ ইন করতে বলবে। অর্থাৎ এটি একটি সার্ভারের সমস্যা। তো আপনাকে আবেদনপত্রটি প্রিন্ট করতে হলে আপনাকে এই জন্ম নিবন্ধন অপশনে যেতে হবে, ক্লিক করতে হবে। অর্থাৎ মাউসটি নিয়ে আপনি এই যে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এই অপশনে যাবেন। এখানে যাওয়ার পর জন্ম নিবন্ধন আবেদনপত্রের ধরন, জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এটি সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় ওই অ্যাপ্লিকেশন আইডিটি অর্থাৎ আবেদনপত্রের নম্বরটি আপনি এখানে পেস্ট করে দেবেন এবং আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন। জন্ম তারিখটি দিয়ে দেওয়ার পর প্রিন্টে যখন আপনি ক্লিক করবেন আপনার আবেদনপত্রটির প্রিভিউ এখানে শো করবে। তো আপনি এটিকে সেভ অ্যাজ পিডিএফ করে আপনার মোবাইলে সেভ করে নিতে পারেন। এটি যখন সেভ করবেন তখন আবেদনপত্রটি এরকম শো করবে। এই যে আপনি যে আবেদনটি করেছেন সে আবেদনটি দেখাচ্ছে। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।